একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের তানিয়া ম্যাডাম বলছিলাম। চলে আসলাম ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ক্লাসটি নিয়ে। গতকালকে একটা ক্লাস আমি দিয়েছিলাম তোমাদের ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপরে। হ্যাঁ, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা কন্টিনিউ করব। গতকালকে কোথাও আমরা ক্লাস করেছিলাম কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে। কার্যাবলীগুলো পড়েছিলাম, চার্ট করে বয়ে দেওয়া ছিল, সেগুলো আমি একটু বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। আজকে আমরা পড়বো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে। বলে রাখা প্রয়োজন, এই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে, এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে, মানে উদ্দীপকের সাথে তো গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্ন রিলেটেড প্রশ্ন আসে, মানে 7 মার্কসের প্রশ্ন রিলেটেড আসে। উদ্দীপক যদি অধ্যায় 2 থেকে আসে, তাহলে সেটা ঋণ নিয়ন্ত্রণ থেকেই আসে 80% ক্ষেত্রে, আর বাকি 20% ক্ষেত্রে আদার্স যে টপিকগুলো আছে এই চ্যাপ্টারে সেগুলো থেকে আসে। তাই আমাদের জন্য ঋণ নিয়ন্ত্রণ এই টপিকটা অত্যন্ত 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 জরুরি। যদি তোমরা পড়ো তাহলে তোমরা এটাতে মানে ভালো কিছুই পাবে, অন্তত কমন পাবে এখান থেকে, এতটুকু বলতে পারি তোমাদেরকে। তো চলো আমরা যাই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আমি এখানে কিছু লিখেছি, আমরা এখন একটু দেখবো, দেখা যাক। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কাকে বলে? আসলে ঋণ নিয়ন্ত্রণ বলতে আসলে কি বোঝায়? ঋণের পরিমাণ যখন কাম্য মাত্রা যে ওয়ার্ডটা সেটা হচ্ছে, এটা দেখাটা খুব জরুরি। সংবাদ লিখতে গেলে এই কথাটা লিখতে হবে। কাম্য মাত্রা ওয়ার্ডটা বলতে বোঝায় যে খুব বেশিও না, খুব কমও না। হ্যাঁ, তো ঋণের পরিমাণ যখন কাম্য মাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলা হয়ে থাকে। ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলা হয়ে থাকে। এখন এই কেন ঋণের পরিমাণটাকে কাম্য মাত্রায় রাখতে হবে, এটা একটা প্রশ্ন, যে ম্যাডাম কাম্য মাত্রায় রাখার দরকারটা কি? যখন ব্যাংক ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার ইন্ডিকেটর দেখো আমি উপরের দিকে করেছি, এই চিহ্নটা ইন্ডিকেশনটা উপরের দিকে মানে বেড়ে যাচ্ছে, যে নিচের দিকে মানে কমে যাচ্ছে। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে। তাহলে যখন ব্যাংকের ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে, ব্যাংক প্রচুর পরিমাণে ঋণ দিচ্ছে মানুষকে, ব্যাংকের ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন অর্থের যোগানও বেড়ে যাচ্ছে। কারণ ব্যাংক ঋণটা কাকে দিচ্ছে? আমাদের মতো সাধারণ জনগণকে দিচ্ছে। ব্যাংকের ঋণের পরিমাণ বেড়ে যাওয়া মানে জনগণের হাতে অর্থের যোগান বেড়ে যাওয়া, আর জনগণের হাতে অর্থের যোগান বেড়ে যাওয়া মানে মুদ্রাস্ফীতির সৃষ্টি হওয়া। একটা দেশের জন্য মুদ্রাস্ফীতি কখনোই ভালো কোনো ইঙ্গিত বয়ে আনতে পারে না। হ্যাঁ, পারে না। সুতরাং ঋণের যোগানটা বা ঋণের পরিমাণটা যখনই বেড়ে যাবে, সেটার সাথে এফেক্টেড আরো অনেকগুলো ক্ষেত্র আছে। অর্থের যোগান বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, অনেক কিছু বেড়ে যাবে। আবার দেখো, ব্যাংক ঋণের পরিমাণ যখন কমে যায় তখন অর্থের যোগানও কমে যায়। যে ব্যাংকগুলো খুব বেশি একটা পরিমাণে ঋণ দিচ্ছে না জনগণকে, সেক্ষেত্রে অর্থের যোগানও কমে যাচ্ছে জনগণের হাতে। আর অর্থের যোগান কমে যাওয়া মানে উৎপাদন ব্যাহত হওয়া। যেহেতু উৎপাদন ব্যাহত হবে, উৎপাদন আগের মতো অর্থ লগ্নি করা যাবে না, অর্থ খরচ করা যাবে না। সুতরাং দেশের একটা সার্বিক একটা ক্ষতি সম্পাদন হওয়া, উৎপাদন ব্যাহত হওয়া মানে দেশের সার্বিক একটা ক্ষতি সম্পাদন হওয়া। সেজন্য না ব্যাংক ঋণের পরিমাণ বাড়তে থাকতে পারবে, না ব্যাংক ঋণের পরিমাণ কমতে পারবে, সেটাকে একটা কাম্য মাত্রা রাখতে হবে। হ্যাঁ, এই কাম্য মাত্রা রাখার নামটাই হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা। আর এই কাজটা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণের কাজটা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তোমাদের মনে আছে কিনা জানি না, গতকালকে ক্লাসে আমি পড়িয়েছিলাম কেন্দ্রীয় ব্যাংকের যে সাধারণ কাজগুলো রয়েছে, সাধারণ কাজগুলোর মধ্যে একটা কাজ কিন্তু ঋণ নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, আচ্ছা, উদ্দেশ্য কি কি? ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি কি? ঋণের পরিমাণ কাম্য স্তরে রাখা, তালিকাভুক্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণে রাখা। তালিকাভুক্ত ব্যাংকগুলোই কিন্তু ঋণ দিয়ে থাকে। সুতরাং কেন্দ্রীয় ব্যাংক তার তালিকাভুক্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে কিন্তু ঋণটাকে নিয়ন্ত্রণ করতে পারে, আর বিভিন্ন কৌশল বা পদ্ধতি প্রয়োগ করা। তো চলো আমরা এরপরে যাব। ঋণ নিয়ন্ত্রণ কাকে বলে আমরা জানলাম। ঋণ নিয়ন্ত্রণ কি কি উপায় করা যায়, সেই কৌশল বা পদ্ধতিগুলো আমরা এখন পড়ব। ওকে, চলো আমরা দেখি ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি বা কৌশলগুলো। ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি তোমাদের বইতে দেওয়া আছে অনেকগুলো। যেমন ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে তোমাদের বইতে। একটা হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, একটা হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। তার মধ্যে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি রয়েছে 3টা।
সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি রয়েছে 3টা, আর নির্বাচনমূলক পদ্ধতি রয়েছে 6টা। নির্বাচনমূলক পদ্ধতি 6টা। সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি থেকে এসে থাকে। এই সংখ্যাত্মক পদ্ধতির মধ্যে যে 3টা পদ্ধতি আছে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু জোর দিয়ে বলছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে আমি জোর দিয়ে বলছি তার মানে এটার অর্থটা তোমাদের বোঝা উচিত যে এটা থেকে প্রশ্ন তোমাদের কলেজে আসবে, এটা থেকে প্রশ্ন তোমাদের টেস্টে আসবে, এটা থেকে প্রশ্ন তোমাদের বোর্ড ফাইনালে আসবে। সেজন্য এই 3টা পদ্ধতি একেবারে মেমোরাইজ করে নেওয়া, একদম মাথায় গেঁথে নেওয়া অত্যন্ত জরুরি। হ্যাঁ, তা আমরা এই 3টা পদ্ধতি আজকে ভালো করে পড়বো, আর নির্বাচনমূলক পদ্ধতিগুলো আগামীকালকে অন্যান্য টপিকের সাথে আমরা আলোচনা করে দিব। বাট এই 3টা পদ্ধতি, যেমন এই সংখ্যাত্মক পদ্ধতি বা সাধারণ পদ্ধতির মধ্যে 3টা পদ্ধতি রয়েছে, ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন নীতি। এই 3টা পদ্ধতি আমরা ভালো করে পড়বো। প্রথম পদ্ধতিটা দেখো, আমি এখানে লিখেছি প্রথম পদ্ধতিটা সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে ব্যাংক হার নীতি। ব্যাংক হার নীতি আমি বোর্ডের কাছ থেকে শুনে যাই যদি তোমরা লেখাগুলো দেখতে পারো। তাহলে দেখো, ব্যাংক হার নীতি মানে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির প্রথম পদ্ধতিটা হচ্ছে ব্যাংক হার নীতি। ব্যাংক হার নীতির মধ্যে আসলে বলতে ব্যাংক হারটা বলতে কি বোঝাচ্ছে এখানে সেটা অনেক গুরুত্বপূর্ণ। ব্যাংক হার নীতির যে ব্যাংক হারটা আসলে কি, ব্যাংক হার নীতির ব্যাংক হারটা আসলে কি দেখো, এই ব্যাংক হারটা বলতে 2টা হারকে বোঝায়। আমি এখানে উল্লেখ করে দিয়েছি আজকে আমি ক্লাসে যা যা পড়াবো সবগুলো ক্লাস ওয়ার্ক খাতায় লিখে নিয়ে তারপরে পড়বে। অবশ্যই এবং অবশ্যই খাতায় লেখা থাকতে হবে, যাতে পরীক্ষার আগে খাতা লেখাটা পড়লেই তোমাদের মাথায় থাকে ক্লাসটা। ঠিক আছে, তাহলে প্রথমে আমি বলেছি ব্যাংক হার বলতে বোঝায় বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে। মানে 2টা হার আছে, ব্যাংক হার বলতে 2টা হারকে বোঝায়। প্রথম হার বাণিজ্যিক ব্যাংকগুলো, আমি আগেই বলেছি যে বাণিজ্যিক ব্যাংকগুলো বিপদে আপদে বা প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কিন্তু ঋণ গ্রহণ করে থাকে, সেই হারটাকে ব্যাংক হার বলে। আর দ্বিতীয়ত বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে বিল বা সিকিউরিটিজ বাট্টা করে নেয়, বিল বা সিকিউরিটিজগুলো মাঝে মাঝে বাণিজ্যিক ব্যাংক বাট্টা করে নেয় কেন্দ্রীয় ব্যাংক থেকে, সেই হারটাকেও ব্যাংক হার বলে। দেখো, আমি বক্স করে বড় করে একটা লেখা লিখেছি, সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে ব্যাংক হারের পরিমাণ হচ্ছে 5%। তার মানে কোনো প্রকার বাণিজ্যিক ব্যাংক, যেমন সেটা যদি ডাচ বাংলা ব্যাংক হতে পারে, ব্যাংক এশিয়া হতে পারে, বা তালিকাভুক্ত যে কোনো প্রকার বাণিজ্যিক ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে চায় বা ঋণ নেয় অথবা কোনো বিল বা সিকিউরিটিজ বাট্টা করে নেয়, তাহলে সেক্ষেত্রে তারা তাদেরকে 5% হারে সুদ দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংককে 5% হারে সুদ দিতে হবে, মনে থাকবে। ব্যাংক হার বর্তমানে কত, বাংলাদেশে বর্তমানে ব্যাংক হারের পরিমাণ হচ্ছে 5%। এখন ব্যাংক হারটা কাজ করে কিভাবে দেখো ভালো করে, আমি একটু সামনে আসবো। ব্যাংক হারটা কাজ করে কিভাবে, মনে করো আমরা বলেছি ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ঋণটাকে কাম্য স্তরে রাখা হবে, অর্থাৎ না বেশি হবে না কম হবে, এটাকে কাম্য স্তরে রাখতে হবে। তাহলে দেশে যদি বাজারে যদি ঋণের পরিমাণ বেড়ে যায়, জনগণের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে গেছে কিন্তু জনগণ প্রচুর পরিমাণে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে, তার এক্ষেত্রে তখন দেখবে যে জনগণ যেহেতু বাণিজ্যিক ব্যাংক প্রচুর পরিমাণে ঋণ দিচ্ছে, তার মানে বাণিজ্যিক ব্যাংকের কাছে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে, এই জন্য বাণিজ্যিক ব্যাংক ঋণ দিচ্ছে। দ্বিতীয়ত বাণিজ্যিক ব্যাংক যেহেতু প্রচুর পরিমাণে ঋণ দিচ্ছে এবং জনগণও ঋণ দিচ্ছে, তার মানে জনগণের হাতেও টাকার পরিমাণ বেড়ে যাচ্ছে। তৃতীয়ত জনগণের হাতে যদি এভাবে টাকার পরিমাণ বাড়তে থাকে তাহলে দেশে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। এই জিনিসগুলো কিন্তু লিঙ্ক আপ সবগুলো, তাহলে এটাকে কন্ট্রোল করা দরকার, এটাকে কমানো দরকার। সেক্ষেত্রে বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক এই ধরনের স্টেপগুলো নেবে। দেখো, বাজারে ঋণের পরিমাণ যদি বৃদ্ধি পেয়ে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক করে কি ব্যাংক হার বাড়িয়ে দেয়। আমি আগেই বলেছি ব্যাংক হার বলতে বোঝায় বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে, এই ঋণ গ্রহণের হারটা বাড়িয়ে দেয়। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে হারটা আমরা 5% বলেছি, যখন এখানে ব্যাংক হার বৃদ্ধি হয় তখন 5% থেকে মনে করো এটাকে করে দেওয়া হয় 8% বা আরো বেশি বাড়িয়ে দেওয়া হয়। তাহলে কি করা হচ্ছে, এটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যাংক হারটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে, 5% থেকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। যখন এইভাবে বাড়িয়ে দেওয়া হয় সুদের হার, ব্যাংকের হার বাড়িয়ে দেওয়া হয়, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো করে কি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ কম আনার চেষ্টা করে। কারণ কি, কারণ ঋণ আনলেই বেশি পরিমাণে সুদ দিতে হবে, কিন্তু ঋণ কম আনার চেষ্টা করে। যখন বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ কম আনে তখন বাণিজ্যিক ব্যাংকের কাছে কিন্তু তারল্যের পরিমাণ কমে যায়, নগদ অর্থের পরিমাণ, তারল্যের পরিমাণ কমে যায়। তখন তারা করে কি, এই তারল্যটা মেকআপ করার জন্য বা এই অতিরিক্ত সুদটুকু দেওয়ার জন্য তারা জনগণকে যে ঋণটা প্রদান করে সেই ঋণের উপর সুদের হার বাড়িয়ে দেয়। জনগণের কাছে
জনগণকে যে ঋণটা প্রদান করে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয়, বাণিজ্যিক ব্যাংক জনগণকে ঋণ দেয়। তাহলে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে দিয়েছে, ব্যাংক হার বাড়িয়ে দিয়েছে, বাণিজ্যিক ব্যাংকও ব্যাংকের হার সুদের হার বাড়িয়ে দেয়, কারণ কেন্দ্রীয় ব্যাংকের সুদ তো তাদেরকে দিতে হবে। সেক্ষেত্রে আবারও বলছি, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বাড়িয়ে দিল, তখন বাণিজ্যিক ব্যাংক করে কি সুদের হার বাড়িয়ে দেয়। সুদের হার মনে করো, ধরে নিই বাণিজ্যিক ব্যাংকের সুদের হার ছিল 10%, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর পর তারা এটাকে করে দিল মনে করো 18%, তারাও সুদের হার বাড়িয়ে দিল, সুদের হার বাড়িয়ে দিচ্ছে, কারণ এই টাকাটা তাদেরকে তো আনতে হবে কোথাও না কোথা থেকে, সুদের হার বাড়িয়ে দিচ্ছে। যখন এভাবে সুদের হার বেড়ে যায়, ঋণের উপরে সুদের হার বেড়ে যায়, তখন গ্রাহকের কাছে ঋণ গ্রহণের পরিমাণ হ্রাস পায়। যে গ্রাহক চিন্তা করে আমি আগে 10% হারে সুদ দিয়ে আমি ঋণ নিতে পারতাম, এখন সেখানে আমাকে 18% দিতে হচ্ছে। খুব একটা বিপদে না পড়লে গ্রাহকরা তখন ঋণ নিতে আগ্রহী হয় না, তখন গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণের পরিমাণ হ্রাস পায়। গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণের পরিমাণ হ্রাস পেলে কি হয়, তাদের হাতে নগদ অর্থের পরিমাণ কমে যায়, তারুণ্যের পরিমাণ কমে যায়। যখন তাদের হাতে তারুণ্যের পরিমাণ কমে যাবে, বাজারে ঋণের পরিমাণও হ্রাস পাবে। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছে? উল্টা ব্যাপারটা হলে কি হয় দেখো, বাজারে যখন ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে, যে ঋণ নিচ্ছে না কেউ, খুব কম পরিমাণে নিচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক তখন করে কি, এই ঋণ নেওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে চেষ্টা করে, ঋণ নেওয়ার আগ্রহ সৃষ্টি করতে চেষ্টা করে। সেটার জন্য কি করে, প্রথমে ব্যাংক হার হ্রাস করে। যেমন নর্মাল ব্যাংক হার যদি 5% থাকে, তখন এটাকে করে দেয় 3%, ব্যাংক হার হ্রাস করে দেয়। যে তারা কেন্দ্রীয় ব্যাংক তখন বাণিজ্যিক ব্যাংকে বলে যে তোমাদেরকে আমি সুদ কমাই দিচ্ছি, আমরা সুদ কমা দিচ্ছি, তোমরা আরো বেশি বেশি করে ঋণ নাও, জনগণকে ঋণ দাও। যখন তারা সুদের হার কমিয়ে দেয়, বাণিজ্যিক ব্যাংক করে কি সুদের হার কমিয়ে যায়। আগে যদি সেটা 10% থাকে, মনে করো তারা এটা হ্রাস করে নিয়ে চলে গেল 7%, কমিয়ে দিল 3%। যখন জনগণ দেখে যে আগে আমি বাড়ি তৈরির জন্য ঋণ নিলে আমাকে 10% হারে সুদ দিতে হতো, এখন সেখানে আমাকে সুদ দিতে হবে 7%, তাহলে আমি একটা বেশি ঋণ নিই এখান থেকে। তখন জনগণের গ্রাহকদের কাছে হয় কি, ঋণ গ্রহণের পরিমাণ বা ঋণ গ্রহণের উপর যে প্রবণতা, সেটাকে বৃদ্ধি পেয়ে যায়, বেশি বেশি ঋণ নেওয়ার চেষ্টা করে। যখন তারা বেশি বেশি ঋণ নেয়, তখনই বাজারে ঋণের পরিমাণ বেড়ে যায়, তারুণ্যের পরিমাণও বেড়ে যায়। তো এইভাবে ব্যাংক হারের মাধ্যমে, ব্যাংক হার নিয়ন্ত্রণের মাধ্যমে, ব্যাংক হার কখনো বাড়িয়ে, ব্যাংক হার কখনো কমিয়ে কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আমি এটা একটা পদ্ধতি বলেছি ব্যাংক হার, এরপরে কিন্তু আমাদের দুটো পদ্ধতি আছে, খোলা বাজার পদ্ধতি আর একটা হচ্ছে জমার হার পরিবর্তন পদ্ধতি, যেটা সেটা। তাহলে ব্যাংক হারটা কি ক্লিয়ার? আমি এই চিত্রটার মাধ্যমে লিখেছি, তোমরা এই চিত্রটা অবশ্যই খাতা তুলে নিবে, ভিডিওটা পজ করে করে তুলবে, যাতে পরবর্তীতে যখন তোমরা পড়তে যাবে বাসায়, তখন যাতে চিত্রটা একটু দেখলে তোমরা বুঝতে পারো। নিচে যে আমি লিখেছি এই জিনিসগুলো একটু তুলে নিও, তাহলে মনে হয় ভালো হবে তোমাদের জন্য। চলো আমরা চলে যাই খোলা বাজার পদ্ধতির মধ্যে। খোলা বাজার পদ্ধতির মাধ্যমে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আর যদি বুঝতে সমস্যা হয়, বইটা রিডিং করবে আরো ভালো করে, হ্যাঁ, এটা জাস্ট অনুধাবনের ব্যাপার একটা, ঠিক আছে? চলো, ওকে, আমাদের দ্বিতীয় সাধারণ এবং সংক্রান্ত পদ্ধতির দ্বিতীয় পদ্ধতিটা ছিল খোলা বাজার নীতি। সাধারণ এবং সংক্রান্ত পদ্ধতির দ্বিতীয় পদ্ধতিটা ছিল খোলা বাজার নীতি। খোলা বাজার বলতে আসলে কি বোঝায়? এর আগে আমাদের যেমন ব্যাংক হার পদ্ধতি ছিল, ব্যাংক হারের মধ্যে আমরা পড়েছি ব্যাংক হার কাকে বলে। হ্যাঁ, ব্যাংক হার দুটো জিনিস ছিল, একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে বা যে সুদের হারে ঋণ নিয়ে থাকে, দ্বিতীয়ত বিল বা সিকিউরিটিজ বাট্টা করা যে হার পায়, সেটাকে ব্যাংক হার বলে। এখানে খোলা বাজার বলতে কি বোঝাচ্ছে দেখো, কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে বন্ড, সিকিউরিটিজ, আর্থিক দলিল ক্রয় অথবা বিক্রয় করতে পারে, বাজারে অথবা বাজার থেকে বাজারে বিক্রয় করতে পারে, বাজার থেকে ক্রয় করতে পারে। আর্থিক বাজার, এটাকে আর্থিক বাজার বা খোলা বাজার বলছি। এখানে আমরা যে কেন্দ্রীয় ব্যাংকের জন্য খোলা, উন্মুক্ত, কেন্দ্রীয় ব্যাংক এখান থেকে ক্রয়ও করতে পারে, বিক্রয় করতে পারে। এখন কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে কখন সে বাজার থেকে, খোলা বাজার থেকে বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করবে, কখন খোলা বাজারে বন্ড বা সিকিউরিটিজ বিক্রয় করবে, সেটা কেন্দ্রীয় ব্যাংকের উপর ডিপেন্ড করে যে কখন করবে। এখন এটা কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ডিসাইড করে, সেই জিনিসটা আমরা জানবো যে ঋণ নিয়ন্ত্রণের কোন পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক ক্রয় করে থাকে, আর ঋণ নিয়ন্ত্রণের কোন পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক বিক্রয় করে থাকে, এটা কেন্দ্রীয় ব্যাংক ডিসাইড করে, সিদ্ধান্ত দিয়ে থাকে। তাহলে দেখো, বাজারে যদি ঋণের পরিমাণ বৃদ্ধি পায়, বাজারে যদি ঋণের পরিমাণ বৃদ্ধি পায়, ট্রেনের আওয়াজ, বাজারে যদি ঋণের পরিমাণ বৃদ্ধি পায়, যে ঋণের পরিমাণ বেড়ে গেছে, জনগণের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে গেছে, তখন কেন্দ্রীয় ব্যাংক কি করে, খোলা বাজারে বন্ড বা সিকিউরিটিজ বিক্রয় করে থাকে। তখন কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজেদের থেকে যে ট্রেজারি বিল হোক
বা ট্রেজারি যাই হোক না কেন, যে সরকারি যে বিল বা সিকিউরিটিস গুলো আছে, এরকম বন্ড বা সিকিউরিটি, ট্রেজারি বন্ড হোক, ট্রেজারি বিল হোক, যেটাই হোক না কেন, তারা করে কি বাজারে বিক্রি করে। বিক্রিটা করা হয় বাণিজ্যিক ব্যাংকের কাছে, কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করে বাণিজ্যিক ব্যাংকের কাছে, বাণিজ্যিক ব্যাংক পরবর্তীতে এটা নিজেরা সংরক্ষণ করে পরে একটা আবার মেয়াদ শেষে ফেরত দেয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তাহলে তখন কেন্দ্রীয় ব্যাংক করে কি বাজারে, খোলা বাজারে বন্ড বা সিকিউরিটিস বিক্রয় করে। বিক্রয় করা মানে কি বলেন তো? আমি কোনো কিছু বিক্রয় করছি, তার মানে কি আমার কাছে নগদ অর্থ আসবে নাকি যাবে? বিক্রয় করা মানে আমি পণ্যটা দিচ্ছি, টাকাটা নিচ্ছি, নগদ অর্থ আমার কাছে চলে আসছে। আর ক্রয় করা মানে হচ্ছে আমি পণ্যটা নিচ্ছি, ক্রয় করছি, নিচ্ছি, টাকাটা দিচ্ছি। তার মানে বিক্রয় করলে নগদ অর্থ চলে আসে, আর ক্রয় করলে নগদ অর্থ চলে যায়, খরচ হয়ে যায়। হ্যাঁ, তাহলে কেন্দ্রীয় ব্যাংক যখন খোলা বাজারে বন্ড বা সিকিউরিটিস বিক্রয় করছে, খোলা বাজারে যখন বন্ড বা সিকিউরিটিস বিক্রয় করছে, তখন এটার মাধ্যমে কি হচ্ছে? কেন্দ্রীয় ব্যাংকের নগদ অর্থ প্রাপ্তি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নগদ অর্থ প্রাপ্তি হচ্ছে। যেহেতু বিক্রয় করছে, কেন্দ্রীয় ব্যাংকের হাতে টাকা চলে আসছে, সেজন্য তাদের কাছে নগদ অর্থ চলে আসছে, তাদের কাছে প্রাপ্তি হচ্ছে নগদ অর্থের। আর যেহেতু এটা কিনে নিচ্ছে বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের কাছে বিক্রয় করা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করছে কার কাছে? বাণিজ্যিক ব্যাংকের কাছে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নগদ অর্থ প্রাপ্তি মানে বাণিজ্যিক ব্যাংকের কাছে নগদ অর্থ হ্রাস পাওয়া। যেহেতু কিনে নিচ্ছে বাণিজ্যিক ব্যাংক কিনে নেওয়ার কারণে বাণিজ্যিক ব্যাংকের কাছে নগদ অর্থ হ্রাস পাচ্ছে। বাণিজ্যিক ব্যাংকের কাছে নগদ অর্থ হ্রাস পাওয়া মানে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য হ্রাস পাওয়া। যদি বাণিজ্যিক ব্যাংকের কাছে নগদ অর্থ কমে যায়, তখন বাণিজ্যিক ব্যাংক জনগণকে ঋণ দিবে কোথা থেকে? এত টাকা ঋণ কোথা থেকে দিবে? তার মানে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তারল্য তো নেই যে তারা ঋণ দিবে। সুতরাং বাণিজ্যিক ব্যাংকের কাছে নগদ অর্থ হ্রাস পাওয়া মানে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য কমে যাওয়া। যখনই ঋণদান সামর্থ্য কমে যাবে, তখনই বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে, বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। ঠিক উল্টাটা যদি আমরা চিন্তা করি, যে বাজারে যদি ঋণের পরিমাণ হ্রাস পেয়ে যায়, তখন কি করা যায়? বাজারে ঋণের পরিমাণ হ্রাস পেয়ে গেলে খোলা বাজার থেকে বন্ড সিকিউরিটিস ক্রয় করে নেয় কে? কেন্দ্রীয় ব্যাংক। বৃদ্ধি পেলে তারা বিক্রয় করে, আর ঋণের পরিমাণ হ্রাস পেয়ে গেলে তখন কেন্দ্রীয় ব্যাংক করে কি? বাণিজ্যিক ব্যাংক যেগুলা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকও কিন্তু অনেক বিল বা সিকিউরিটিস বাজারে ছাড়ে, আর্থিক বাজারে বা খোলা বাজারে ছেড়ে থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক করে কি? সেগুলো ক্রয় করে নেয়। ক্রয় করে নেওয়া মানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নগদ অর্থ হ্রাস পায়। নগদ অর্থটা কার কাছে চলে যায়? কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নগদ অর্থটা কার কাছে যায়? বাণিজ্যিক ব্যাংকের কাছে যায়। বাণিজ্যিক ব্যাংকের নগদ অর্থ বৃদ্ধি পায়। বাণিজ্যিক ব্যাংকের কাছে নগদ অর্থ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান সামর্থ্য বৃদ্ধি পাওয়া। বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান সামর্থ্য বৃদ্ধি পাওয়া। নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, তখন তারা চিন্তা করেছে আমরা কি জনগণকে আরো বেশি করে ঋণ দিতে পারবো। ঋণ দান সামর্থ্য বৃদ্ধি পাওয়া। ঋণ দান সামর্থ্য বৃদ্ধি পাওয়া মানে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়া। এইভাবে খোলা বাজার নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কখনো খোলা বাজারে বন্ড বা সিকিউরিটিস বিক্রয় করে, কখনো খোলা বাজারে বন্ড বা সিকিউরিটিস ক্রয় করার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, তাহলে আমরা দুটো জিনিস পড়লাম, ব্যাংক হার পদ্ধতি এবং খোলা বাজার নীতি, দুটো পড়লাম। আর একটা বাকি আছে জমার হার পরিবর্তন নীতি। চলো আমরা ওটাও দেখে ফেলি। তোমরা প্লিজ এগুলো খাতায় তুলে নিয়ে পড়বে অবশ্যই। এই জিনিসগুলো খাতায় তুলে নিয়ে পড়তে গেলে বিষয়টা আরো ক্লিয়ার হবে এবং তোমরা আরো বেশি করে বুঝতে পারবে। আমাদের তৃতীয় পদ্ধতিটার নাম হচ্ছে জমার হার পরিবর্তন নীতি। আমাদের তৃতীয় পদ্ধতির নাম হচ্ছে জমার হার পরিবর্তন নীতি। আমরা প্রথমটা পড়েছিলাম, আমি বারবার রিপিট করি কারণ হচ্ছে যাতে তোমাদের মনে থাকে, মেমোরাইজ করতে সুবিধা হয়। ক্লাসে বলতে গেলেও আমি কিন্তু এইভাবেই কথা বলি। হ্যাঁ, ক্লাস যখন করবো তখন একটু ইউজ টু হবে। আমাদের 1 নম্বর পদ্ধতিটা ছিল ব্যাংক হার পদ্ধতি বা ব্যাংক হার নীতি, আর দ্বিতীয়টা ছিল খোলা বাজার নীতি, এবং আমাদের তৃতীয়টা সংখ্যাত্মক পদ্ধতি, তৃতীয়টা হচ্ছে জমার হার পরিবর্তন নীতি। জমার হার পরিবর্তন বলতে আসলে কি বোঝায়? তালিকাভুক্ত ব্যাংক সমূহ তার আমানতের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এটা অলরেডি গতকালকে আমি যখন তোমাদেরকে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী পড়াচ্ছিলাম, বিধিবদ্ধ জমা নামে হিসেবে পড়িয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না, যে আমি বলেছিলাম যে বর্তমানে বাণিজ্যিক ব্যাংক খোলার জন্য ন্যূনতম মূলধনের প্রয়োজন 400 কোটি টাকা, এবং এটার একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, যে জমাটাকে বলা হয়ে থাকে বিধিবদ্ধ জমা। কেন্দ্রীয় ব্যাংক পরবর্তীতে চাইলে সেই জমা থেকে বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করতে পারে বা বিভিন্ন কাজে খরচ করতে পারে। তাহলে তালিকাভুক্ত ব্যাংক সমূহ তার আমানতের নির্দিষ্ট একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এই কথাটা আমরা সবাই জানি, আমরা গতকালকে ক্লাস থেকে পড়েছি, এই কথাটা আমরা সবাই জানি। তালিকাভুক্ত ব্যাংক সমূহ তার আমানত, আমি বারবার বলছি কথাটা
মনে রাখার জন্য তালিকাভুক্ত ব্যাংক সমূহ তার আমানতের নির্দিষ্ট একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এখন এই জমাটা দুই রকম হতে পারে, একটা নগদ অর্থ জমা রাখতে পারে, আর একটা বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করে টাকা জমা রাখতে পারে। কেন্দ্রীয় ব্যাংক অনেক বন্ড বা সিকিউরিটিজ ছাড়ে, একটু আগে খোলা বাজার নীতিতে আমরা পড়েছি, হয় কিছু নগদ অর্থ দিতে পারে আর কিছু বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করে সেই টাকাটা পর্যায়ক্রমে জমা রাখতে পারে বাণিজ্যিক ব্যাংক এভাবে। হ্যাঁ, নগদে যেহেতু এখানে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে নগদে, একটা হচ্ছে বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করে, দুইটা পদ্ধতি। তো নগদে যে টাকাটা, যে অর্থটা জমা রাখে তালিকাভুক্ত ব্যাংক জমা রাখে, কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, তাকে বলা হয়ে থাকে সিআরআর। এটা সংক্ষিপ্ত নাম। এটার ইলাস্ট্রেশন হচ্ছে ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজেক্টিভের জন্য। এখন আমি তোমাদেরকে যে ইনফরমেশনটা পড়াচ্ছি সেটা জ্ঞানমূলক প্রশ্ন এবং অবজেক্টিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত। হ্যাঁ, তাহলে সিআরআর এর ফুল যে নামটা বা সিআরআর এর পূর্ণ রূপটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। সিআরআর বলতে বোঝায় বাণিজ্যিক ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক তাদের আমানতের যে অংশটা কেন্দ্রীয় ব্যাংকে নগদে জমা রাখে সেটাকে সিআরআর বলে। নামের মধ্যেই আছে ক্যাশ, হ্যাঁ, নগদ, এটা নামের মধ্যেই আছে। ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট যেটা জমা রাখে। বর্তমানে সিআরআর রেট হচ্ছে 4%, এটা বাংলা লিখেছি 4%। বর্তমানে সিআরআর রেট হচ্ছে 4%। আচ্ছা, বন্ড বা সিকিউরিটিজ, যেটা বলেছি বন্ড বা সিকিউরিটিজ ক্রয়ের মাধ্যমে বা ক্রয় করে যে অর্থ তালিকাভুক্ত ব্যাংক জমা রাখে, একটা নগদে জমা রাখে, একটা বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করে জমা রাখে। নগদেরটাকে বলে সিআরআর, আর বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করে যে অর্থটা জমা রাখে তাকে বলা হয় এসএলআর। এসএলআর এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। হ্যাঁ, এসএলআর পূর্ণ নামটা জানতে হবে, বানান জানতে হবে, স্ট্যাটিউটরি বানান, লিকুইডিটি বানান জানতে হবে। লিকুইডিটি রেশিও এটা হচ্ছে যেই টাকাটা বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করার মাধ্যমে তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। বর্তমানে এসএলআর এর রেট হচ্ছে 5.5%। আমরা আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়োগ পদ্ধতি থেকে তিনটা রেট পেয়েছি। ব্যাংক হার রেট, যেটাকে আমরা বলেছি যে কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে, সুদের হারটা 5% ব্যাংক হার রেট। তারপরে এখানে সিআরআর পেয়েছি, যে টাকাটা তালিকাভুক্ত ব্যাংক বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, সেটার রেট হচ্ছে 4%। আরেকটা রেট পেয়েছি এসএলআর, যে বন্ড বা সিকিউরিটিজ ক্রয়ের মাধ্যমে যে অর্থটা তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, এসএলআর রেট পেয়েছি 5.5%। এগুলো জাস্ট মেমোরাইজ করে রাখবে, কখনো ভুলা চলবে না। তাহলে আমরা জমার হার পরিবর্তন সম্পর্কে জানলাম। এখন জমার হার পরিবর্তনের মাধ্যমে ঋণটা কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা এখন আমরা দেখবো। চল, আর এই তথ্যগুলো সব খাতায় থাকতে হবে, মাথায় থাকতে হবে, খাতায়ও থাকতে হবে। ওকে, চলো আমরা দেখি জমার হার পরিবর্তন নীতির মাধ্যমে ঋণ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। যখন বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়, কিন্তু বৃদ্ধিটা দিয়ে সবসময় আগে দেখাচ্ছি, বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পেলে তখন কেন্দ্রীয় ব্যাংক চিন্তা করে জমার হার পরিবর্তনের মাধ্যমে কিভাবে ঋণটাকে নিয়ন্ত্রণ করা যায়। তখন কেন্দ্রীয় ব্যাংক করে কি, সিআরআর এবং এসএলআর, যেটা একটু আগে আমি বলেছি সিআরআর হচ্ছে নগদ জমার পরিমাণ, আর এসএলআর হচ্ছে বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করে যে অর্থটা জমা রাখা হয়। তাহলে সিআরআর এবং এসএলআর হার বৃদ্ধি করে দেয়। আমরা পড়েছিলাম সিআরআর এর হার ছিল 4% আর এসএলআর এর হার ছিল মনে করেন 5.5%। তো 4% থেকে মনে করেন এটা বাড়িয়ে দেয় 6%, আর এসএলআর এর হার 5.5% থেকে মনে করেন এটা বাড়িয়ে দেয় 6.5%। এভাবে করে বাড়িয়ে দেয়। একটা আনুমানিক ধরে বলছি, ইমাজিনেশন থেকে বলছি। এটা রেটগুলো বাড়িয়ে দেয়, যখনই বৃদ্ধি পায় তখন রেটগুলো বাড়িয়ে দেয়। রেটগুলো বাড়িয়ে দিলে হয় কি, কেন্দ্রীয় ব্যাংকের কাছে নগদ অর্থের পরিমাণ বেড়ে যায়। কারণ আগে 4% জমা রাখতো তালিকাভুক্ত ব্যাংকগুলো, এখন 6% জমা রাখে। 4% যদি আসে মনে করো 4 কোটি টাকা, সেখানে 6% 6 কোটি টাকা বেশি জমা আসতেছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নগদ অর্থ জমা রাখছে কে? বাণিজ্যিক ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যদি নগদ অর্থ বেড়ে যায়, বাণিজ্যিক ব্যাংকের কাছে নগদ অর্থ হ্রাস পাবে। আর বাণিজ্যিক ব্যাংকের কাছে যখনই নগদ অর্থ হ্রাস পাবে তখনই কি হবে, বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য হ্রাস পাবে, আর ঋণদান সামর্থ্য হ্রাস পেলে বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাবে। অ্যাজ ইউজুয়াল, ঠিক একই রকম ভাবে বাজারে ঋণের পরিমাণ যখন কমে যাবে, জনগণের হাতে নগদ অর্থের পরিমাণ কমে যাবে, তখন কেন্দ্রীয় ব্যাংক করছে কি, সিআরআর এবং এসএলআর এর পরিমাণ হারটা হ্রাস করে দিচ্ছে। যেমন 4% থাকলে সে 4% থেকে মনে করে 3% করে দিচ্ছে, আর 5.5% কে মনে করো করে দিচ্ছে 5%।
5% করে দিচ্ছে, হ্রাস করে দিচ্ছে। সিআর ঋণের পরিমাণ হ্রাস পেলে সিআর আর এসএলআর এর পরিমাণ হ্রাস করে দিচ্ছে। হ্রাস করে দিলে কি হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকে নগদ অর্থ হ্রাস পাচ্ছে। যেহেতু ওখানে আগে 4% জমা থাকতো কেন্দ্রীয় ব্যাংকে, এখন সেখানে 3% জমা থাকছে, তাহলে কেন্দ্রীয় ব্যাংকে নগদ অর্থ হ্রাস পাচ্ছে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকে যদি নগদ টাকা জমা দেয় বাণিজ্যিক ব্যাংক এবং যদি কম জমা দিতে হয়, তাহলে অতিরিক্ত টাকাটা কার কাছে যাচ্ছে, বাণিজ্যিক ব্যাংকে। তাহলে বাণিজ্যিক ব্যাংকে নগদ অর্থ বৃদ্ধি পাচ্ছে। আর বাণিজ্যিক ব্যাংকে নগদ অর্থ বৃদ্ধি পাওয়া মানে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য বৃদ্ধি পাওয়া, ঋণদান সামর্থ্য বৃদ্ধি পাওয়া মানে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়া। ঠিক এইভাবে করে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি এবং জমার হার পরিবর্তন নীতি, এই তিনটার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আরো একটা পদ্ধতি আছে, বাট এই তিনটাকে আমরা বলছি সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা পদ্ধতি। এই তিনটা পদ্ধতি থেকে একটা না একটা পরীক্ষা আসবে। আমি প্রশ্ন ফাঁস করে দিলাম, যাও, এই তিনটা পদ্ধতি থেকে একটা না একটা পরীক্ষা আসবেই। এবার পরীক্ষায় আসবে, টেস্ট পরীক্ষায় আসবে, এবং মানে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা, এইচএসসি পরীক্ষা আসবে। আমি প্রশ্ন তোমাদেরকে ফাঁস করে দিলাম, এইচএসসি পরীক্ষা প্রশ্ন ফাঁস করে দিলাম, আসবে। সুতরাং এই তিনটা পদ্ধতি পড়তে হবে। এবং আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম ঋণ নিয়ন্ত্রণ কাকে বলে, যখন পড়াচ্ছিলাম আমি একটা লাইন লিখেছিলাম যে ঋণ নিয়ন্ত্রণ কাজটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বা তার তালিকাভুক্ত ব্যাংকগুলোর মাধ্যমে। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যাংক হারের ক্ষেত্রেও প্রথমে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বেশি বা কম করে কেন্দ্রীয় ব্যাংক কাজটা করছে। খোলা বাজার নীতির মধ্যেও কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছে বন্ড বা সিকিউরিটিজ ক্রয় বা বিক্রয় করে ঋণের হার ওঠানামা করাচ্ছে। আবার এখানেও দেখো সিআর আর এসএলআর, এটাও কিন্তু বাণিজ্যিক ব্যাংক দিয়ে থাকে, এটাকেও ওঠানামা করিয়ে কেন্দ্রীয় ব্যাংক কি করছে, ঋণের হার নিয়ন্ত্রণ করছে। তো যেটাই বলি না কেন, ঋণ হার নীতিটার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ডিরেক্টলি কার সাথে কন্ট্যাক্ট করছে, বাণিজ্যিক ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংকের সাথে, এবং বাণিজ্যিক ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংকের মাধ্যমে কিন্তু বাজারে ঋণের পরিমাণটা কমাচ্ছে বা বাড়াচ্ছে। খুব ইজি একটা প্রশ্ন, একটু মানে বলে না যে সোজা রাস্তায় যাওয়ার একটু ঘুরে যাওয়া, জিনিসটা একটু ঘুরে যেতে হয় দেখে অনেকে মনে করে এটা কঠিন। বাট এরকম চার্ট করে চিত্র করে তোমরা যদি পড়ো এবং এটা যদি মাথায় রাখো, এগুলো যদি খাতা তুলে নাও, বইও আছে, বইটা হয়তো এইভাবে বুঝতে পারবে কিনা জানি না, আমি আবার একটু ভেঙে লিখেছি। এগুলো যদি পড়ো বা বোঝার চেষ্টা করো তাহলে জিনিসটা খুব ইজি হয়ে যাবে। মানে একটা জিনিস শিখলে তুমি চিন্তা করো, মানুষ এক ঢিলে 2 পাখি মারে, আমরা এক ঢিলে 3 থেকে 4টা পাখি মারবো। আমরা আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় একটা কমন পাবো, দ্বিতীয় অধ্যায় পেবে, আবার আছে তোমাদের প্রাক নির্বাচনী টেস্ট পরীক্ষায় তখন একটা কমন পাবো, টেস্ট পরীক্ষা একটা কমন পাবো, এবং ইয়ার ফাইনাল মানে আমাদের এইচএসসি যে বোর্ড ফাইনাল পরীক্ষা সেখানে একটা কমন পাবো। তো এক ঢিলে আমরা 4 পাখি মারবো এখানে। হ্যাঁ, তো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে টপিকটা ভালো করে পড়ার জন্য। ভালো থাকো সবাই। আগামীকালকে বা আগামী পরশু তোমাদের আমি সংখ্যাত্মক পদ্ধতি চলে গেল না, নির্বাচনমূলক পদ্ধতি যে 6টা আছে এটা নিয়ে আমরা টুকটাক আলোচনা করবো, নিকাশ ঘরটা পড়বো আমরা ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ আবার। আল্লাহ হাফেজ।